আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে আপনাদের সাথে আছি এহসান তানভীর। শুরুতেই পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। শেষ রাতে ভয়াবহ ভূমিকম্পের ঝাঁকুনিতে জেগে ওঠে ঢাকা সহ গোটা বাংলাদেশ। উৎপত্তি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যে। সংঘর্ষের ঝুঁকি দেখলে সোহরাওয়ার্দীতে কোনো দলকে সমাবেশের অনুমতি দেবে না পুলিশ। স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ডিএমপির সিদ্ধান্ত চূড়ান্ত। পারিবারিক কলহে ঝিনাইদহে দুই ভাতিজা ও ভাগ্নেকে হাত পা বেঁধে আগুনে পুড়িয়ে হত্যা। পাষণ্ড ইকবাল আটক। শুনছিলেন পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ইফাদ টি টাইম, চায়ের সাথে সেরাটা। এবারে বিস্তারিত। ভূমিকম্পের ঝাঁকুনিতে ভোরের আলো ফোটার আগেই জেগে ওঠে ঢাকা সহ গোটা বাংলাদেশ। ভোর 5:05 অনুভূত হয় 6.6 মাত্রার ভূমিকম্পটি। যদিও মার্কিন ভূতাত্ত্বিক জরিপ বলছে ভূমিকম্পের মাত্রা ছিল 6.7। ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে 353 কিলোমিটার উত্তর পূর্বে ভারতের মণিপুর রাজ্যে। এদিকে ভূমিকম্পের সময় বাসা থেকে বের হওয়ার পথে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাজধানীতে জুরাইনে মারা গেছে একজন। গত এক বছরের রেকর্ডে সবচেয়ে বড় মাত্রার ভূমিকম্প টের পেল রাজধানী ঢাকা সহ সারা দেশের মানুষ। বাংলাদেশ সময় ভোর 5:05 ভারতের মণিপুর রাজ্যে উৎপত্তি হয় ভূমিকম্পটির। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে 65 কিলোমিটার নিচে। ভূমিকম্প টের পাওয়ার সাথে সাথে বাসা থেকে নেমে যায় নগরবাসী, হয়ে পড়েন আতঙ্কিত। তো ভয়ই তখন আসলে কোনো কিছুই মাথায় আসে নাই, সোজা বের হয়ে আসলাম রাস্তায়। খুব জোরে মানে দুলাইতে ছিল বিল্ডিংটা। ওই আওয়াজটা পেয়ে আমরা বাচ্চাকে নিয়ে কোলে করে নিচে নেমে আসলাম। ঘুমিয়েছিলাম, হঠাৎ দেখি যে একদম বিল্ডিং কাঁপছে। তো ঘুমের মধ্যে আমরা আতঙ্কিত, উঠে দেখি যে বিল্ডিং দুলছে এরকম করে। তো বাচ্চা কাচ্চা নিয়ে সবাই নিচে চলে আসলাম। প্রচণ্ড একটা শব্দ হইতেছে আর বিল্ডিং আমাদের ঘুমের ইয়ার থেকে মানে এপারে জ্বলতেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপে এই ভূমিকম্পের মাত্রা 6.7 বললেও বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর বলছে রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 6.6। ভূমিকম্প সকাল 5:05 অনুভূত হয় এবং এটার ঢাকা সিসমিক সেন্টার থেকে 353 কিলোমিটার উত্তর পূর্বে ভারতের মণিপুরে সংঘটিত হয়, যার গভীরতা ছিল 65 কিলোমিটার এবং এটা গত এক বছরে এই ধরনের তীব্রতা বাংলাদেশের মানুষ অনুভব করেনি। এদিকে ভূমিকম্পে আতঙ্কগ্রস্ত হয়ে বাসা থেকে বের হবার পথে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাজধানীর জুরাইনে মারা যান একজন। একই সঙ্গে তাড়াহুড়ো করে হল থেকে বের হতে গিয়ে আহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থী। সানজিদ আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যে উৎপত্তি হওয়া ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে 17 কিলোমিটার নিচে। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অনুযায়ী সোমবার স্থানীয় সময় 4:35 মিয়ানমার ও বাংলাদেশ সীমান্তবর্তী ইম্ফল এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। এর প্রভাবে কেঁপে ওঠে পূর্বাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলের আরও কিছু এলাকা। আতঙ্কিত মানুষ ঘর ছেড়ে বেরিয়ে পড়ে। এখনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও ধারণা করা হচ্ছে এতে অন্তত 9,80,00,000 লোক আক্রান্ত হয়েছে। ওই এলাকাটি ভূমিকম্প প্রবণ এলাকা হিসেবে পরিচিত। সাংঘর্ষিক পরিস্থিতির ঝুঁকি দেখলে 5 জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ বিএনপির কোনো দলকেই সমাবেশের অনুমতি দেওয়া হবে না জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার। রবিবার সকালে মিন্টো রোডে পুলিশের গণমাধ্যম কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের এ বিষয়ে একটি প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। দুদলের প্রতিনিধিরা কথা বলতে চাইলে পুলিশ তা শুনবে না বলে জানান তিনি। 5 জানুয়ারি নির্বাচনের বর্ষপূর্তিকে ঘিরে গত বছর শুরু হয়েছিল সহিংসতা। বছর শেষে শনিবার দুদল আবারও একই দিনে সমাবেশ ডাকে। গণতন্ত্র হত্যা দিবস নামে বিএনপি 5 জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের ঘোষণা দেওয়ার পর আওয়ামী লীগের পক্ষ থেকেও একই স্থানে কর্মসূচির ঘোষণা আসে। আওয়ামী লীগ গণতন্ত্রের বিজয় দিবস হিসেবে ওই দিন সোহরাওয়ার্দী উদ্যান ছাড়াও ঢাকার 17টি স্থানে সমাবেশ ডেকেছে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, সোহরাওয়ার্দী উদ্যানে কাউকে সমাবেশের অনুমতি দেয়া না দেয়ার এখতিয়ার ডিএমপি কমিশনারের। 5 জানুয়ারি আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি সমাবেশ ডাকার বিষয়ে প্রতিক্রিয়া তার। রবিবার রাজধানী মিরপুরে ফায়ার সার্ভিসের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা জানান।
রাজনৈতিক দলগুলো তাদের কর্মসূচি পালন করবে, এটি স্বাভাবিক। তা আমাদের নিরাপত্তা বাহিনী আবার পাশাপাশি দেশের নিরাপত্তার কথা চিন্তা করে দেখব। আমাদের পুলিশ কমিশনার নিরাপত্তা বাহিনী দেখবে এখানে যদি কোনো গোলযোগের আশঙ্কা থাকে তাহলে এরা হয়তো অন্য ব্যবস্থা নেবে, আর যদি গোলযোগের আশঙ্কা না থাকে তাহলে পারমিশন দিবে, এটাই স্বাভাবিক। ৫ জানুয়ারি বিএনপির সমাবেশ বানচাল করতে সরকার পায়ে পা দিয়ে সংঘাতের অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ বিএনপির। দলটির নেতাদের অভিযোগ, তাদের ঘোষণার পর পূর্ব পরিকল্পনার মতো ৫ জানুয়ারি কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আসম হান্নান শাহ রবিবার বাংলা ভিশনকে বলেন, গণতন্ত্রের কবর হয়ে গেছে ২০১৩ সালের ৫ জানুয়ারি। বিএনপির টাকা সমাবেশের দিন সরকারি দলের একই ঘোষণায় কোনো উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলে দায় সরকারের। নয়াপল্টন দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সংঘাত এড়াতে প্রয়োজনে সোহরাওয়ার্দী উদ্যান বাদ দিয়ে নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনের সড়কে সমাবেশ করবে বিএনপি। এই জন্য অনুমতি চাওয়া হয়েছে বলেও জানান তিনি। ৫ জানুয়ারি কর্মসূচির নামে কোনো সহিংসতা করলে বিএনপিকে উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। রবিবার সভানেত্রী ধানমন্ডি কার্যালয়ে আওয়ামী লীগের যৌথ সভার পর তিনি এ হুঁশিয়ারি দেন। বলেন, বিএনপি ৫ জানুয়ারির নির্বাচনে অংশ না নেওয়ার মাশুল দিচ্ছে। গণতন্ত্র রক্ষা দিবস উপলক্ষে সোহরাওয়ার্দীতে সমাবেশের অনুমতি না পেলে বঙ্গবন্ধু এভিনিউতে সমাবেশের ঘোষণাও দেন হানিফ। কাউকে অবহেলা করে দেশকে উন্নত সমৃদ্ধ করা সম্ভব নয়, সবার প্রতি বিশেষ দৃষ্টি দিয়েই সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, পার্বত্য শান্তি চুক্তির অধিকাংশই বাস্তবায়ন হয়েছে, বাকিগুলো এগিয়ে নেওয়ার পথে। সারা দেশের ক্ষুব্ধ নৃগোষ্ঠীর ৩৬০ জন শিক্ষার্থীর মাঝে মেধাবৃত্তির চেক প্রদান অনুষ্ঠানে এসব মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সমতলের মানুষের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার। চা শ্রমিকদের নাগরিকত্ব দেওয়ার পাশাপাশি নৃগোষ্ঠীকে শিক্ষিত করে তুলতে সরকার নানা উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, ৭৫ পরবর্তী সময়ে পার্বত্য চট্টগ্রামে অস্বাভাবিক পরিবেশ তৈরি হয়। আওয়ামী লীগ সরকার সেই সমস্যার সমাধান করেছে রাজনৈতিকভাবে। দেশে যেন কোনোভাবেই সন্ত্রাস জঙ্গিবাদের স্থান না হয়, সেজন্য সকলকে সতর্ক থাকতে আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নত সমৃদ্ধ করতে চাই, তাহলে কাউকে আমরা কিন্তু অবহেলায় রেখে তা করতে পারবো না। আন্তর্জাতিক বাজার দর বিবেচনায় জ্বালানি তেলের দাম 10% কমানোর প্রস্তাব বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির। এ হারে দাম কমানো হলে জিডিপি প্রবৃদ্ধি 0.3% বৃদ্ধির পাশাপাশি মূল্যস্ফীতিও 0.2% কমে আসবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি। রাজধানীর ব্র্যাক সেন্টারে 2015-16 অর্থ বছরের অর্থনীতির অন্তর্বর্তীকালীন পর্যালোচনা তুলে ধরে সিপিডির গবেষকরা এ তথ্য জানান। সিপিডির ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম কমায় সরকার স্বস্তির নিঃশ্বাস ফেলেছে, ভোক্তা ও উৎপাদকদেরও সে সুযোগ দিতে হবে। এই সময় সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর মোস্তাফিজুর রহমান জ্বালানির দাম কমার সুফল জনগণের মাঝে পৌঁছে দিতে তেলের পাশাপাশি গ্যাস ও বিদ্যুতের দাম সমন্বয় ও যৌক্তিকরণের উপর জোর দেন। সিপিডির গবেষকরা জানান, দেশে ব্যক্তি খাতের বিনিয়োগ একেবারে দুর্বল অবস্থানে চলে গেছে। এদিকে জ্বালানি তেলের দাম কমানোর ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তবে তিনি জানান, এর আগে সরকার একটি পলিসি ঠিক করবে। রবিবার সচিবালয় মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাথে এক বৈঠকের পর কথা বলেন তিনি। কবে নাগাদ সরকার জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করবে তা জানতে চাইলে কোনো সময় বলতে পারেননি অর্থমন্ত্রী। কারণ হিসেবে তিনি বলেন, এর সিদ্ধান্তের সাথে সরকারের সর্বোচ্চ পর্যায় যুক্ত। অর্থমন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমায় বিপিসি এরই মধ্যে তার ক্ষতি পুষিয়ে নিয়েছে। পারিবারিক কলহে ঝিনাইদহের শৈলকুপায় 2 ভাতিজ ও ভাগ্নেকে আগুনে পুড়িয়ে মেরেছে এক পাষণ্ড। ঘটনাস্থল থেকে ঘাতককে আটক করেছে পুলিশ। একসাথে 2 ছেলেকে হারিয়ে শোকে কাতর বাবা। মায়েরও নেই ভাষা প্রকাশের ক্ষমতা। শুধু ছেলেরাই নয়, নিহতের তালিকায় আছে ভাগ্নেও। ঝিনাইদহের শৈলকুপার কবিরপুর গ্রামের 2 ভাই ইকবাল হোসেন ও দেলোয়ার হোসেনের মধ্যে পারিবারিক কোন্দল চলছিল বেশ কিছুদিন ধরেই। এরই জেরে রোববার সন্ধ্যায় বড় ভাই ইকবাল ছোট ভাইয়ের 2 ছেলে মুস্তফা শাফিন মিম ও মুস্তফা আমিন সেতু এবং ভাগ্নে ফাহিমকে ঘরের মধ্যে হাত পা বেঁধে পিটিয়ে আহত করে। পরে সিলিন্ডারের গ্যাস ছেড়ে আগুন লাগিয়ে দেয়। তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। পরে দমকল বাহিনী বারান্দার গ্রিল ও দরজা ভেঙে তাদের উদ্ধার করে। ঘটনাস্থল থেকেই আটক করা হয় ঘাতক ইকবালকে। ঘরের ভিতরে আটক রেখে তাদেরকে প্রথম
হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে এবং দড়ি দিয়ে বেঁধে রেখে পরে গ্যাসের সিলিন্ডার দিয়ে আগুন ধরিয়ে দিয়ে দরজা আটক রাখে, উদ্ধার করে এবং তাদেরকে হাসপাতালে ভর্তি করে হাসপাতালে নেওয়ার পরে ডাক্তার মৃত ঘোষণা করে। 3 শিশুর এরকম করুণ মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই ছুটে গেছেন হাসপাতালে। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা চান ঘাতকের উপযুক্ত শাস্তি। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সাংবাদিকদের নিয়ে বিরোধী দলীয় নেতা বেগম রাউসান এরশাদের বিরূপ মন্তব্যের কড়া সমালোচনা করেছেন সুশীল সমাজ। এমনকি বিরোধী দলীয় নেতা হিসেবে রাউসান এরশাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন তারা। পৌর নির্বাচনের ঠিক একদিন আগে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন আহ্বান করেছিলেন সংসদের বিরোধী দলের নেতা রওশন এরশাদ। এ অনুষ্ঠানে সাংবাদিকরা তার কাছে সার্বিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন। সাংবাদিকদের একের পর এক প্রশ্নে ক্ষুব্ধ হয়ে রওশন চড়াও হন পুরো সাংবাদিক সমাজের উপর। বিরূপ মন্তব্য করেন সাংবাদিকদের নিয়ে। বলেন, দেশে কর্মসংস্থান নেই বলে লোকজন সাংবাদিকতা পেশায় আসছে। দেখেন এখানে কতগুলো, আমি একদিন হিসাব করেছিলাম, পেপারের মধ্যে একটা পেপারের শিটের মধ্যে লিখে আমি হিসাব করেছি, দেখেছি আমি ওখানে ছিলাম প্রায় 40টার মতো, যেখানে আমাদের 10-15টা হলে যথেষ্ট ছিল। সংস্থান নাই বলে এই 10টা হয়েছে। যদি আমাদের দেশে কর্মসংস্থান থাকতো কিন্তু তারা কিন্তু আপনারা কেউ আসতেন না এই লাইনে। রওশন এরশাদের এমন মন্তব্যের কারণে বিতর্ক সৃষ্টি হয়। এরপর রওশন এরশাদের অসংযত বক্তব্যের জন্য বিভিন্ন গণমাধ্যমে সংবাদের শিরোনাম হন তিনি। এ নিয়ে সাংবাদিক সমাজে বয়ে যাচ্ছে সমালোচনার ঝড়। এক সময়ের তুখুর সাংবাদিক, বর্তমানে বিশ্ববিদ্যালয় শিক্ষক অধ্যাপক আসিফ নজরুল পাল্টা প্রশ্ন তোলেন রওশন এরশাদের যোগ্যতা নিয়েই। রওশন এরশাদ একজন বাই চান্স রাজনীতিবিদ। উনি ওনার স্বামী এবং দলের সাথে বিশ্বাসঘাতকতা করে এমন একটা পজিশনে এসছেন যে এই পজিশনে যাওয়ার কোনো রকম যোগ্যতা ওনার নাই। ফলে উনি কি বলল না বলল সেটা খুব বেশি গুরুত্ব দেওয়া উচিত না। মানুষের মননশীলতা এবং বুদ্ধিবৃত্তিক বিকাশ আজকে যে এত অবারিত হয়েছে তার পেছনে সাংবাদিকদের বিশাল ভূমিকা রয়েছে। সাংবাদিকতা পেশা নিয়ে তাদের পক্ষেই তুচ্ছতাচ্ছিল্য করা সম্ভব যাদের শুধু সাংবাদিকতা না, বাংলাদেশ নিয়ে যাদের ন্যূনতম ধারণা নাই। রওশন এরশাদের মতো একজন ব্যক্তি যে বিরোধী দলের নেত্রী, এটাই ইন্ডিকেট করে, এটাই প্রমাণ করে দেয় আমাদের সংসদীয় গণতন্ত্রে বর্তমানে কি চরম দুরবস্থা চলছে। ক্যাডার সার্ভিসে যোগ দিয়েও পরে আবার সাংবাদিকতায় ফিরে আসা খালেদ মহিউদ্দিনও সমালোচনা করেন রওশন এরশাদের মেধা ও রুচির। তার মতে, বিরোধী দলের নেতার মতো দায়িত্বশীল পদে থেকে এমন কাণ্ডজ্ঞানহীন বক্তব্য দেয়া তার উচিত হয়নি। সংসদে বিরোধী দলের নেত্রী হিসেবে ঠিক হয় নাই। শুধু আমি একটুকি বলবো না, যে কোনো সেন্সিবল মানুষের পক্ষে এটা ঠিক হয় নাই, এটা সেন্সিবল কথা হয় নাই, এটা যৌক্তিক কথা হয় নাই। আমার কাছে এটা তো গায়ে লাগে নাই, কারণ আমার কাছে মনে হচ্ছে যে উনি যদি মনে করেন কর্মসংস্থান নাই তাই জন্যই আমরা সাংবাদিক হচ্ছে, যে ঠিক আছে এটা উনি মনে করতে পারেন, আই ডোন্ট মাইন্ড। আমি ওনার কথাটা ইগনোর করছি, ওনার কথাটা নিয়ে আমি আমার কাছে কোনো গুরুত্বপূর্ণ মনে হয় নাই। শুধু এই কথাটা না, রওশনের সাথে কোনো কথাই আমার কাছে আসলে খুব গুরুত্বপূর্ণ কখনো মনে হয় না। কর্মী সভা হচ্ছে। জ্যোতিকা ঘোষ, বাংলা ভিশন, ঢাকা। নিচ্ছি গ্রেট ওয়াল সিরামিক্স সংবাদ বিরতি। সাথেই থাকুন, ফিরে এসে থাকছে 37টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে কালো ব্যাচ কর্মসূচি না বুঝেই আন্দোলন করছেন শিক্ষকরা, আবারও বললেন অর্থমন্ত্রী। শিয়া নেতা শেখ নিমরের মৃত্যুদণ্ড কার্যকরে, ইরানের সাথে সৌদি আরবের কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। অষ্টম পে স্কেল দাবির প্রতিফলন না হওয়ার প্রতিবাদে কালো ব্যাচ ধারণ কর্মসূচি পালন করেছেন 37টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। শিক্ষক সমিতি ফেডারেশনের ডাকে রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নিজ নিজ কর্মস্থলে এ কর্মসূচি পালন করেন। কালো ব্যাচ কর্মসূচি চলবে 7 জানুয়ারি পর্যন্ত। 11 জানুয়ারির মধ্যে দাবি পূরণ না হলে লাগাতার ধর্মঘটের ঘোষণাও দিয়েছেন শিক্ষক নেতারা। তারা বলেন, সপ্তম বেতন স্কেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিদ্যমান সুযোগ সুবিধা না দিয়ে জাল পরিপত্র জারি করেছে অর্থ মন্ত্রণালয়। শিক্ষকদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় আবারও অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি করেন শিক্ষকরা। কালো ব্যাচ ধারণ ও কর্মবিরতি পালন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। এদিকে টানা 6 দিনের কর্মবিরতি শেষে কালো ব্যাচ পরে ক্লাস পরীক্ষা নিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। রবিবার থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 2015-16 শিক্ষাবর্ষের অনার্স ভর্তিও শুরু হয়েছে।
এদিকে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত আবারও বলেছেন, না বুঝেই আন্দোলন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। রবিবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের কাছে অর্থমন্ত্রী বলেন, শিক্ষকদের দাবির কোনো সমাধান নেই। 10 bureaucrats who are now senior secretary, they represent services of about 200,000 people. আর শিক্ষকরা রিপ্রেজেন্ট করেন 11,000 পিপল। তাদের হোল কাডারটাই হলো 11,000, যেখানে 2 লক্ষ থেকে আছে 10 জন। তো 11,000 থেকে তো ইফ ইউ গো ইউ ডোন্ট গেট ইভেন ওয়ান। আমি সবসময় বলি তারা সব হেস্টি ডিসিশন নেন, সমাধান দেওয়ার মতো কিছু নাই। তারা তো হার্ড লাইন আছে, ওয়েল থাকতে পারেন হার্ড লাইনে। ইটস এ রিজ আই সেড, এটা এই আন্দোলন করছেন, আবার বলবো না জেনে কি তারা পাচ্ছেন সেটা জানেনই না, তারা আন্দোলন করছেন। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। শিয়া মুসলিম প্রধান দেশ ইরানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিনের ঘোষণা দিয়েছে সৌদি আরব। তেহরানে সৌদি দূতাবাসে শিয়া সম্প্রদায়ের ব্যাপক হামলা ও ভাঙচুর চালানোর পর এই ঘোষণা দিল সৌদি সরকার। রবিবার এক সংবাদ সম্মেলনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী আবদেল আল জিবায়ের জানান, 48 ঘন্টার মধ্যে সৌদিতে অবস্থানরত তেহরানের সকল কূটনীতিককে রিয়াদ ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। সেই সাথে তেহরান থেকে নিজ দেশের সব কূটনীতিককেও দেশে ফেরার নির্দেশ দিয়েছে সৌদি আরব। সৌদি কূটনীতিকদের নিরাপত্তা দিতে তেহরান ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। শনিবার সৌদি আরবে প্রভাবশালী শিয়া নেতা শেখ নিমর আল নিমরের মৃত্যুদণ্ড কার্যকরের জেরে বিভিন্ন দেশে ব্যাপক বিক্ষোভ চলছে। এবার ওয়ালটন সাফ ফুটবল সংবাদ। দক্ষিণ এশিয়ার ফুটবল মহারণ সাফ চ্যাম্পিয়নশিপে আবারও শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় তুলে নিয়েছে ভারত। কেরালায় ফাইনালে দক্ষিণ এশিয়ান ফুটবলের নতুন শক্তি আফগানিস্তানকে অতিরিক্ত সময়ে 2-1 গোলে হারিয়ে শিরোপা জয়ের পাশাপাশি গতবারের ফাইনালে পরাজয়ের প্রতিশোধ নিয়েছে স্বাগতিক দল। প্রথমে পিছিয়ে পড়েও ফরওয়ার্ডদের গোল স্কোরিং নৈপুণ্যে সপ্তমবার সাফ ফুটবলের শিরোপা জিতল ভারত। কেরালা থেকে আবু হানিফের ক্যামেরায় মালিক মাহমুদের রিপোর্ট। এই আনন্দ বিজয়ের, এই উৎসব প্রতিশোধের, শিরোপা পুনরুদ্ধারের। আফগানিস্তানের বিপক্ষে অতিরিক্ত সময়ের গোলে বিজয়ের আনন্দে নেচে ওঠে গ্রিনফিল্ড স্টেডিয়ামের গ্যালারি। প্রথমার্ধ সমতা থাকায় অতিরিক্ত সময়ের 11 মিনিটে আফগান ডিফেন্সের ভুলে অধিনায়ক সুনীল ছেত্রীর কৌশলী চেষ্টায় বল জড়ায় প্রতিপক্ষের জালে। এই গোলে দলকে জয় এনে দেওয়ার পাশাপাশি বাইচুং ভুটিয়াকে টুপকে সাফে নিজ দেশের হয়ে সবচেয়ে বেশি গোলের মালিকও হলেন সুনীল। ম্যাচের শুরু থেকে কঠিন প্রতিপক্ষ আফগানিস্তানের চেয়ে উজ্জ্বল ছিল ভারতের খেলাই। স্বাগতিকরা খেলছে ফাইনালে, তার উপর রবিবার বন্ধের দিন, তাই গ্যালারি অনেকটাই পূর্ণ ছিল গ্রিনফিল্ড স্টেডিয়ামের। আক্রমণ পাল্টা আক্রমণে ম্যাচ জমে উঠল। বিরতির আগে দুদলে থাকে গোল শূন্য। 56 মিনিটে জেজের শট আবারও ক্রসবারে লেগে ফিরে এলে হতাশ হতে হয় স্বাগতিকদের। অন্যদিকে মধ্য এশিয়ান ফুটবলে যোগ দেয় দক্ষিণ এশিয়ার সাফে এবারই শেষ খেলা আফগানিস্তানের, তাই শিরোপা ধরে রাখতে ফাইনাল জিততে মরিয়া ছিল তারাও। সেই চেষ্টায় 70 মিনিটে জুবায়ের আমিরের গোলে লিড নিয়ে ম্যাচে এগিয়ে যায় আফগানরা। তবে বেশিক্ষণ থাকেনি এই লিড। আফগানদের রক্ষণ ভাগের ভুলে 72 মিনিটে জেজের গোলে ম্যাচে সমতা আনে ভারত। এরপর নারায়ণ ও সুনীলের দুটি শট দক্ষতার সাথে আফগান গোলরক্ষক রুখে দিলে অতিরিক্ত সময়ে গড়ায় খেলা। অতিরিক্ত সময় 30 মিনিটের লড়াইও প্রাধান্য ধরে রেখে 111 মিনিটে জয় তুলে নেয় ভারত। একই সাথে দক্ষিণ এশিয়ান ফুটবলে সপ্তম শিরোপা জয় করে অসাধারণ সাফল্যে সিক্ত হয়েছে জেনিল সুনীল ছেত্রীর দেশ। হাই ভোল্টেজ ফাইনালটা হলো ফাইনালের মতোই, প্রাণবন্ত লড়াই উপহার দেয় দুদলে। স্নায়ুচাপ আর উত্তেজনার নাটকীয় ম্যাচে বিদায় সাফটা হতাশার হয়ে রইল আফগানিস্তানের। আর পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করে খেলা সুনীল ছেত্রীর দল নতুন বছরে ভারতবাসীকে উপহার দিল সপ্তম সাফ চ্যাম্পিয়নশিপ। মানিক মাহমুদ, বাংলা ভিশন, গ্রিনফিল্ড স্টেডিয়াম, ত্রিবান্দ্রম, কেরালা। এবারে ক্লেমন খেলার সংবাদ। দু সালে সাফল্য ধরে রাখার চ্যালেঞ্জ নিয়ে নতুন বছরে অনুশীলন শুরু করেছে টাইগাররা। ফেব্রুয়ারিতে টি-20 এশিয়া কাপ, মার্চে টি-20 বিশ্বকাপ ও এ মাসেই জিম্বাবুয়ের বিপক্ষে 4 ম্যাচ টি-20 সিরিজকে সামনে রেখে এই প্রস্তুতি।
2015 সাল ছিল বাংলাদেশ ক্রিকেটে স্বপ্নের মতোই একটি বছর। বিশেষ করে ওয়ানডেতে দুর্দান্ত সাফল্য দেখিয়েছে টাইগাররা। 18 ওয়ানডের 13টিতেই জিতে সাফল্যের হিসাবে অস্ট্রেলিয়ার পরেই বছরের দ্বিতীয় সেরা দল বাংলাদেশ। তবে 2016 সাল টাইগারদের শুরু হচ্ছে টি-20 ক্রিকেট দিয়ে। নতুন বছরের প্রথম 4 মাসই টি-20 ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকতে হবে টাইগারদের। সংক্ষিপ্ত ভার্সনের এই ফরম্যাটে নিজেদের এখনও মেলে ধরতে পারেনি মাশরাফিরা। তবে দলের সিনিয়র ক্রিকেটার মাহমুদুল্লাহ মনে করছেন সব ফরম্যাটের ক্রিকেটে ভালো করতে আরও উন্নতি করতে হবে দলকে। সেজন্য ক্রিকেটারদের ইতিবাচক মানসিকতাকে গুরুত্ব দিচ্ছেন এই অলরাউন্ডার। সারপ্রাইজ বলবো না, আমার মনে হয় যে এখন আমরা অনেক কনসিস্টেন্ট ক্রিকেট খেলছি, তো এটা আমাদের উচিত এবং আমার মনে হয় সবারই এটা প্রত্যাশা যে আমরা ভালো পারফর্ম করি আরও। টি-20 ওয়ার্ল্ড কাপ এবং এশিয়া কাপটা অনেক ইম্পর্টেন্ট, ইটস এ ম্যাসিভ টুর্নামেন্ট এবং এশিয়া কাপটা আমাদের ঘরে হচ্ছে, তো এটা আমাদের জন্য একটা অ্যাডভান্টেজ। তো ওভারঅল ভালো একটা শুরু হলে ইনশাল্লাহ আমরা এটা ক্যাপিটালাইজ করতে পারবো। ফেব্রুয়ারিতে টি-20 এশিয়া কাপ ও মার্চে টি-20 বিশ্বকাপের প্রস্তুতিতে, জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে 4 ম্যাচের টি-20 সিরিজকে গুরুত্ব দিচ্ছেন নির্বাচকরা। ওয়ানডের ধারাবাহিকতায় টি-20তেও একটি ভালো দল গড়ার লক্ষ্য নির্বাচকদের। বাট যেহেতু আমাদের সবচেয়ে আগে তো বিশ্বকাপটা, তো টি-20তে ওখানে আমাদের যেহেতু আমরা 50 ওভার্সের বিশ্বকাপে ভালো খেলেছি, এটাও মাথায় রেখেছি যে টি-20 ওয়ার্ল্ড কাপটা যাতে আমরা ভালো করতে পারি, সেই হিসাবে মাথায় রেখে আমরা ওইভাবে স্পেশালিস্ট প্লেয়ারদের নিচ্ছি। প্রথম দিনের অনুশীলনে উপস্থিত ছিলেন না সাকিব, তামিম ও ইমরুল কায়েস। কোচ চন্ডিকা হাথুরা সিংও ছুটি কাটিয়ে ফেরেননি। হালকা জিম, বিপ টেস্ট ও ফুটবল খেলেই প্রস্তুতি সেরেছেন বাকি 24 ক্রিকেটার। সাইফুর রহমান চৌধুরী, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার জানি। শেষ রাতে ভয়াবহ ভূমিকম্পের ঝাঁকুনিতে জেগে ওঠে ঢাকা সহ গোটা বাংলাদেশ। উৎপত্তি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যে। সংঘর্ষের ঝুঁকি দেখলে সোহরাওয়ার্দীতে কোনো দলকেই সমাবেশের অনুমতি দেবে না পুলিশ। স্বরাষ্ট্রমন্ত্রী বললেন ডিএমপির সিদ্ধান্তই চূড়ান্ত। পারিবারিক কলহে ঝিনাইদহে 2 ভাতিজা ও ভাগ্নেকে হাত পা বেঁধে আগুনে পুড়িয়ে হত্যা, পাষণ্ড ইকবাল আটক। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ সকাল 10টায়, এর আগে 9টার ব্যাচে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সবশেষ সংবাদ সবার আগে জানতে আপনার গ্রামীণ ফোন, বাংলা লিংক ও এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 নাম্বারে। এতক্ষণ সাথে থাকার ধন্যবাদ সবাইকে।